খেলাধুলা মানেই শুধু ট্রফি নয়, খেলাধুলা কখনো কখনো বিশ্বজয়ের স্বপ্ন দেখায়। কিন্তু প্রশ্ন হলো, যখন একজন মানুষ প্রতিবন্ধকতা নিয়ে খেলতে নামেন, তখন কি সমাজ তাকে সমান চোখে দেখে? আজ আমরা কথা বলবো ডিসেবিলিটি স্পোর্টস আর সেই সকল অদম্য প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে, যারা লড়াই করে শুধু মাঠে নয়, সমাজের প্রতিটি স্তরে। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান ডিসেবিলিটি স্পোর্টস হাইলাইটসে। আমাদের সাথে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর মারুফ আহমেদ মৃদুল, মহাসচিব, ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ; আসিফুল হাসান মাসুদ, কোষাধ্যক্ষ, ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ; আমাদের সাথে একজন অদম্য ব্যক্তি, স্বর্ণজয়ী প্যারা সুইমার মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই প্রশ্ন করব ডক্টর মারুফ স্যারের কাছে। প্রথমে আমি জানতে চাই, মহাসচিব হিসাবে আপনার চোখে বাংলাদেশ ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি ও প্যারা স্পোর্টসের বর্তমান বাস্তবতা কেমন? আসলে আমরা জানেন না আপনি, আমাদের গত জুলাইয়ের 19 তারিখে আমাদের বর্তমান কমিটি, মানে বর্তমান ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। এরপর কিছু প্রবলেম ছিল, ওই প্রবলেমটা কাটিয়ে আমরা গত আগস্ট থেকে আমরা কার্যক্রম শুরু করি এবং এই আগস্ট থেকে কার্যক্রম শুরু করে 19-এর পরে এই 6 মাসে আমাদের অর্জন কিন্তু অনেক এবং অভূতপূর্ব সাফল্য পেয়েছি। আমরা গত 7 থেকে 14 ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এবং আমাদের অদম্য খেলোয়াড়েরা, মানে প্যারা স্পোর্টস বা প্যারা যারা অ্যাথলেটিক্সে 2টো গোল্ড, আর সুইমিংয়ে, প্যারা সুইমিংয়ে আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ আপনার সামনে বসে আছে, 1টা গোল্ড এবং 1টা ব্রোঞ্জ পদক জয় করেছে। এবং আমাদের হুইল চেয়ার বাস্কেটবল টিম জয় করেছে ব্রোঞ্জ পদক, প্রথমবারের মতো অংশগ্রহণ করে। তাছাড়াও আমাদের যে 9টা অনুষ্ঠান, আমরা এই ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ করেছি, ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ করেছি, তারপরে ন্যাশনাল ইয়ুথ প্যারা গেমস করেছি। তারপরে ইয়ুথ প্যারা গেমসের মধ্যে 7টা ডিসিপ্লিনে নানান ধরনের অ্যাথলেটিক্স, সুইমিং, তাইকোন্ডো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন প্রত্যেকটা ইভেন্ট করেছি। তাছাড়াও আমরা করেছি হলো গিয়ে সবচেয়ে বড় কথা, আমরা ক্লাসিফিকেশন ট্রেনিং করেছি। এছাড়াও আমাদের দেশের প্রথমবারের মতো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেছে, ওয়ার্ল্ড প্যারা আর্চারিতে অংশগ্রহণ করেছে টিমগুলো। এবং আপনারা তো জানলেনই যে জাপান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্যারা শাটলার আলী ইমাম ব্রোঞ্জ পদক জয় করে নিয়ে এসছে। এটাও কিন্তু আমার মনে করি যে আমাদের বাংলাদেশের প্যারা স্পোর্টসের জগতের মানে একটা অসামান্য ও সাফল্য আমি মনে করি। আপনার কমিটি খুব অল্প সময় হয়েছে দায়িত্ব নিয়েছে, ইতিমধ্যে অনেকগুলো ইভেন্টের কথা আপনি বলেছেন। আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে আপনার ক্ষেত্রে? আমি একটা ভালো কমিটি পেয়েছি। আমি সভাপতি থেকে শুরু করে আমার পাশে বসে আছেন আমাদের কোষাধ্যক্ষ, তাছাড়া প্রত্যেকটা আমাদের যে সভাপতি, সহসভাপতি যারা আছেন, কিংবা আমার সাথে যে যুগ্ম মহাসচিব আছেন, বা আমাদের যে পুরো কমিটিটা আছে, প্রত্যেক সদস্যের মধ্যে আপনিও একজন আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সম্মানিত সদস্য। এই কমিটিটা পেয়েছে আমি মনে করি যে আমাদের ত্যাগ, তিতিক্ষা এবং আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এরকম কতগুলি কিছু প্রোগ্রাম নিতে পেরেছি এবং এর মাধ্যমে আমাদের বিশাল এক জয় নিয়ে আসছে আমি বাংলাদেশের জন্য। ডক্টর মারুফ, আমি আপনার সঙ্গে আবার আসছি। আপনার এই পরিশ্রম, আপনার কমিটির এত পরিশ্রমের ফসল হচ্ছে আমাদের পাশেই বসা আছে মোহাম্মদ শহীদুল্লাহ, স্বর্ণজয়ী। আর শহীদুল্লাহর কাছে আমার জানতে চাওয়া যে আপনি যখন বাংলাদেশের জন্য প্রথম স্বর্ণপদক জিতলেন, সেই মুহূর্তে আপনার ভিতরে ঠিক কী অনুভূতি কাজ করেছিল? আসলে এটা অনেক একটা বড় একটা পাওয়া। বিদেশের মাটিতে গিয়ে এরকম একটা অর্জন, এটা আমার জন্য খুবই একটা বড় কিছু। আমি প্রাউড ফিল করি নিজেকে যে আমি এরকম একটা অর্জন করতে পারছি। ন্যাশনাল প্যারা অলিম্পিক যদি আমাকে এরকম ট্রেডিং বা ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস না করাইতো বা সবকিছু ঠিকঠাক ভাবে না দিতে পারলে তো এটা হইতো না। আমাকে সবকিছু দিয়েছে, ইনশাল্লাহ আমি স্যারের কথা সবকিছু ধারণ করছি, আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করছি। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন যাবত খেলাধুলা করছেন? আমি 2000
2023 থেকে আমি এমপিটি ফুটবল খেলতাম, তো আমি ভালো একটা পর্যায়ে যাইতে পারি নাই। তো বাংলাদেশ ন্যাশনাল প্যারা অলিম্পিকের মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল স্যার, উনি অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে। ওনার মাধ্যমে আমি একটা বিদেশ যাইতে পারছি, ইনশাল্লাহ সামনে আরও যাইতে পারবো, ভালো একটা রেজাল্ট করতে পারবো। এবারে প্রশ্ন আমাদের জনাব আসিফ মহোদয়ের কাছে। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটিতে আপনি দীর্ঘদিন যাবত আছেন, কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করছেন। এটি কঠিন জায়গা, এই পদটুকু ফাইন্যান্স ইস্যু এবং আপনার হাত দিয়েই দেশে এবং বিদেশে অনেক অর্থ দিয়ে আমাদের প্লেয়ারদেরকে তৈরি করা কিংবা আন্তর্জাতিক অঙ্গনে মুভমেন্ট করা, এটি কিভাবে স্বচ্ছতার সঙ্গে বা জবাবদিহিতার জায়গাটা আপনি কিভাবে নিশ্চিত করছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার দায়িত্বটা হচ্ছে আমি ট্রেজারার। তো ট্রেজারের যে মেইন অবজেক্টিভটা হলো ফাইন্যান্সিয়াল যে ওয়াচডগ বলতে গেলে, অথবা মেইন যে কাস্টোডিয়ান, সেটা হচ্ছে আমার কাজ। তো আসলে ফাইন্যান্সিয়াল যে সমস্ত ম্যাটারগুলো ডেলিগেট করতে গেলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাটাই হচ্ছে মেইন জিনিস। যেহেতু এরকম একটা প্রতিষ্ঠানের আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমি এটাকে আমার কাজের সর্বাপেক্ষা মানে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাচ্ছি আর কি। তো আসলে সত্যিকার অর্থে একটা জিনিস বলতে গেলে, আমি যেহেতু ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট হিসেবে বলবো যে ব্যাংকিং একটা কথা আছে যে ডিপোজিট ইজ দ্য লাইফ ব্লাড। তো অ্যাকচুয়ালি আমি মনে করছি আমি এখানে আসার পরে যে আসলে ফান্ডিংটা একটা বিরাট ইস্যু। আমাদের ছেলেরা সত্যিকার অর্থে যথেষ্ট প্রতিভাবান এবং এরা কিন্তু প্রান্তিক এলাকা থেকে আসে। তো সত্যিকার অর্থে আমরা যদি তাদেরকে সুযোগ সুবিধা এগুলো ঠিকমতো এনশিওর করতে পারি, অবশ্যই আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো কিছু করতে পারবে। তা আসলে সত্যিকার অর্থে আমাদের যে বিষয়টা আমি যেটা দেখেছি যে ফান্ডিংয়ের ক্ষেত্রে আমি পারতপক্ষে চেষ্টা করছি যে যতটুকু আমাদের সীমিত যে সম্পদ আছে সেটাকে সঠিক ব্যবহারের মাধ্যমে যাতে কোনো রকম অপচয় বা এই ধরনের অতিরিক্ত কোনো খরচগুলো যেগুলো আছে সেগুলো আমি চেষ্টা করেছি সেগুলো একেবারে মিনিমাম লেভেলে আনতে। আপনারা কিভাবে ফান্ড রেজ করছেন বা কোথায় অর্থের যোগানটা কোথায় থেকে আসছে যে আপনারা দেশে বিদেশে বাংলাদেশে খেলাধুলা করাচ্ছেন? আমাদের যে আগের কমিটি যারা আছে তারা গভর্নমেন্ট থেকে একটা ফান্ড পেয়েছিল প্রায় 10,25,00,000 টাকা। তো আসলে আমরা চেষ্টা করছি সেই টাকাটার যথাযথ ব্যবহার, কারণ এটা আমরা ইতিমধ্যে 9টা জাতীয় পর্যায়ে খেলাধুলা এবং 5টা প্রায় আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করেছি। এবং যেটা জানেন যে এর মধ্যে আমরা ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটসে আমরা অংশগ্রহণ করেছি, যেটা নয়াদিল্লিতে হয়েছে। আর কিছুদিন আগে যেটা মাসখানেক আগে যেটা হয়েছে সেটা হচ্ছে দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে। এবং এখানে সত্যিকার অর্থে আমাদের ছেলেরা ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। তবে আমার বিশ্বাস, আমি ওখানে আমার সুযোগ হয়েছিল, আমি অন্যান্য দেশের প্লেয়ারদের সাথে বলেছিলাম যে তারা কিভাবে তারা খেলাধুলা করছে, তাদের অর্থ কীভাবে সংস্থান হচ্ছে, তারা কীভাবে কতদিন কোচিং অংশগ্রহণ করেছে। সেদিক থেকে আমি সত্যি আমার খুব দুঃখ হয় আমাদের ছেলেরা একেবারেই সেই সুযোগটি পায় না, সেখান থেকে তারা বঞ্চিত। কারণ এরকমও দেখা যাচ্ছে কিছু কিছু দেশ আছে তারা 1 বছর বা 1.5 বছরের মতো প্রশিক্ষণ করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পরে এখানে এসছে, আর সেখানে আমাদের ছেলেপেলেরা খুবই 15 থেকে 20 দিন বা 25 দিন বড়জোর হতে পারে। এর মধ্যে এই প্রশিক্ষণের মাধ্যমেই ওরা নিজেদেরকে তৈরি করে এরকম একটা আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ পেরেছে আর কি। তবে বিশ্বাস, যদি সত্যিকার অর্থে আমরা আমাদের ফান্ডিংটা যদি আমরা রেজ করতে পারি, এই দিক থেকে আমি বলবো যে আমাদের যে সমস্ত সমাজের বিত্তবান যারা ব্যক্তি আছে তারা যদি একটু এগিয়ে আসে এবং যে সমস্ত কর্পোরেট হাউসগুলো আছে তারাও যদি আমাদের এই প্রতিবন্ধী খেলোয়াড় যারা আছে এই প্রতিষ্ঠানের দিকে বা তাদের ওয়েলফেয়ারের দিকে, তাদের বেটারমেন্টের কথা চিন্তা করে যদি তারা এগিয়ে আসে, ইনশাল্লাহ আমাদের ছেলেরা আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং দেশের পতাকাকে সমুন্নত রাখবে। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে। এর আগে আমরা ডক্টর মারুফ আহমেদ মৃদুল স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছি, কিন্তু পদকের সময় কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি, আবার পাচ্ছি না। আপনি এই জায়গাটাই কিভাবে দেখছেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির যে প্যারা স্পোর্টস, এই বিষয়টা আসলেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে এটা অনেকেই জানে না। ইতিমধ্যে আপনাদের অনেক সফলতা বা অনেক ইভেন্টের কারণে জানতে শুরু করেছে। এই বিষয়ে আপনারা কী কী উদ্যোগ গ্রহণ করছেন যে জনগণের কিংবা বাংলাদেশের প্রতিটি জায়গায় এই মেসেজটা দিয়ে দেওয়া যে প্যারা স্পোর্টস
মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবন্ধী ব্যক্তিরাও তারা তাদের সফলতার স্বাক্ষর রাখতে পারে, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় যেন প্যারা স্পোর্টস বা মানে আমাদের যে 20 কোটি যদি আমাদের জনগোষ্ঠী হয়, মানে পুরো জনসংখ্যা হয়, ওই অনুযায়ী 10% যদি ধরি, তাহলে প্রায় হচ্ছে লোকে আমাদের 15-2 কোটি মানে ডিসেবিলিটি বা পার্সনের ডিসেবিলিটি বা প্রতিবন্ধী যারা সমাজ রয়েছে ওদের আমরা রিপ্রেজেন্ট করতেছিলাম ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি। কিন্তু আমাদেরকে আসলে আমরা দেখেছি যে এখন আমি কখনো বলবো না যে আগের কমিটি, আমি কোনো সমালোচনায় যাব না, কিন্তু আমরা চেষ্টা করছি যে মানে সবার কাছে পৌঁছে যেতে। যেমন আমাদের একটা ফেসবুক পেজ আছে, তারপরে আমাদের এখন বর্তমানে একটা npcbangladesh.org নামে একটা ওয়েবসাইট খুলেছি আমরা, যার মাধ্যমে প্রতিটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে আমরা চেষ্টা করছি যে যতটুকু সমাজে, তারপরে প্রিন্ট মিডিয়া, তারপরে ইলেকট্রনিক মিডিয়া, প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে, যে আমাদের যখন এই কোনো ন্যাশনাল গেমস হয় বা কখনো যদি কোনো টুর্নামেন্ট হয়, তারপরে আমরা চেষ্টা করছি যে প্রজেক্ট আকারে ধরে প্রত্যেকটা আমাদের যে ডিভিশনালি মানে বিশেষ করে বিভাগীয় পর্যায়ে কিছু গেমস করার জন্য আমাদের নতুন স্বপ্ন যে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আমরা গিয়ে প্রত্যেকটা ক্রীড়া সংস্থার সাথে আমরা প্রোগ্রাম করব, যুক্ত হব। যেমন এখন আমরা এর আগের মানে যা ছিল না, এখন আমরা করছি যে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাথে গিয়ে আমরা যুক্ত হয়ে কাজ করছি। আমরা টেবিল টেনিস ফেডারেশনের সাথে, ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে, সুইমিং ফেডারেশনের সাথে, বিকেএসপির সাথে আমরা গিয়ে কাজ করছি। এবং আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জানুক যারা আমাদের যারা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এবং যারা দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে, যারা বুদ্ধি প্রতিবন্ধকতা রয়েছে, প্রত্যেকটা যারা ক্রীড়াবিদ যেন আমাদের এই সমাজের মানে আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির প্রত্যেকটা টুর্নামেন্টে, প্রত্যেকটা গেমসে অংশগ্রহণ করতে পারে। আপনি যখন এত সফলতা বা এত কাজ করছেন এবং কিংবা জাতীয় পর্যায় থেকে তৃণমূলে যেতে চাচ্ছেন, সেই জায়গায় আমরা সবসময় প্রায়শই দেখে থাকি যে প্রতিবন্ধী মানুষদের জন্য অবকাঠামোগত বলতে যে প্রবেশগম্যতা নিশ্চিত নিয়ে আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, ওয়াশরুমের প্রবলেম ফেস করি, কিংবা আমরা র্যাম্প থাকে না, আমরা উঠতে পারি না। এই বিষয়গুলোও কি আপনারা স্পোর্টসের সঙ্গে সমন্বয় করছেন কিনা, যে ফার্স্ট অফ অল তো আসলে আমাদেরকে আগে ফ্যাসিলিটেট করতে হবে, আমাদেরকে ভালো অ্যাকোমোডেট করতে হবে, দেন আপনি বাকি সব করবেন, সেই বিষয়গুলো কি আপনারা সবসময় মাথায় রাখেন কিনা? আমি মনে করি সরকারি বেসরকারি পর্যায়ে আসলে আমি মনে করি যে কিছুটা দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। আমি যেমন আমরা চেষ্টা করছি যে প্রতিবন্ধী একটা কমপ্লেক্স করব, ক্রীড়া কমপ্লেক্স করব। দারুণ। মানে আমি সরকারের কাছেও বারবার আবেদন জানাচ্ছি, আমি বেসরকারি পর্যায়েও আমি সকল কর্পোরেট হাউসগুলি, ব্যাংক বা যারা আমাদের কোষাধ্যক্ষ মহোদয় বলেন বিত্তবানদের কাছে। কমপ্লেক্সটা আসলে কি টাইপ অফ? কমপ্লেক্সটা কেন? কারণ আমি যখন নাকি কোনো ফেডারেশনে যাই বা কোনো একটা ফর এক্সাম্পল আমি ব্যাডমিন্টন ফেডারেশনে কোনো একটা টুর্নামেন্ট করতে গেলাম, বা টেবিল টেনিস ফেডারেশনে বা অ্যাথলেটিক্সে গিয়ে আমি কখনো পাইনি যে প্রতিবন্ধীরা এক্সেসিবল টয়লেটটা আমি খুঁজে পাইনি। আমাদের দেখা গেছে যে আমাদের র্যাম্প বানিয়ে ওখানে উঠতে হয়েছে, বা এরকম প্রত্যেকটা জায়গায় আমি বাধা পেয়েছি। আমি সুইমিং পুলে যখন ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সে যখন আমি প্রোগ্রাম করলাম, তখন আমি আসলে এক্সেসিবল টয়লেট বা এক্সেসিবল আমি কোনো র্যাম্প খুঁজে পাইনি। আপনি চাচ্ছেন যে এমন একটা কমপ্লেক্স যেখানে একই সঙ্গে মাঠ থাকবে, খেলার মাঠ থাকবে, অ্যাক্সেসিবল রুম থাকবে, রেস্টের জায়গা থাকবে। আসলেই আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই সরকারি এবং বেসরকারি পর্যায়ে দৃষ্টিগোচর হলে আমরা মনে করি এই জিনিসটা খুব সহসাই হয়ে যাবে। আমরা আশাবাদী খুব। আমরা আসলেই শহীদুল্লাহ, আপনি তো এই লাল সবুজের পতাকা তুলে ধরেছেন আন্তর্জাতিক অঙ্গনে। আপনি বাংলাদেশকে ভালোবাসেন, আপনার বয়সও কম, গোল্ড মেডেল পেয়েছেন, নিশ্চয়ই আপনি সম্মান পাবেন। অনেক সময় আপনার অনেক কঠিন সময় পার করে আসতে হয়েছে এই জায়গায় আসছে, ওই সময়টায় আপনাকে কে সাহস জুগিয়েছে, কিংবা ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ কিভাবে আপনার পাশে ছিল, বা আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষজন, আপনার পরিবার, আমাদের সমাজ কিভাবে আপনার পাশে ছিল, যদি একটু বলতেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার স্কুলে পড়াশোনা করি, ওই স্কুলে যখন বছরে একটা খেলা হয়, এই সাঁতার প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেয়। তো এখানে আমি প্রথমবার দ্বিতীয়বার প্রথম হই সাঁতার প্রতিযোগিতায়। তখন ভাবলাম যে আমি তো মোটামুটি ভালোই খেলাধুলা পারি, পরে
একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখলাম যে বাংলাদেশ এরকম একটা ন্যাশনাল আমাদের ডিসেবলদেরকে নিয়ে খেলাধুলা হয়। পরে তারুণ্যের উৎসব একটা করছিল, ওখানে আসছিলাম ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির আয়োজনের মাধ্যমে। ওখানে আমি দ্বিতীয় হই, পরে জাতীয় পর্যায়ে জি জি জাতীয় পর্যায়ে। পরে এখানে স্যারেরা আমার ট্রেডিং এর ব্যবস্থা করে দেয়, ট্রেডিং করলাম বিভিন্ন 26 দিন ট্রেডিং করার পরে গেলাম দুবাই এশিয়ান উইথ প্যারা গেমসে অংশগ্রহণ করলাম। নিশ্চয়ই বর্তমান প্যারা অলিম্পিক কমিটি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই ধরনের সাপোর্ট অব্যাহত থাকলে আপনি আরও বেশি মানে বিজয় নিয়ে আসতে পারবেন, পদক নিয়ে আসতে পারবেন, তাই তো? জি, আসলে ন্যাশনাল প্যারা অলিম্পিক আমাদেরকে নিয়ে যেভাবে মানে অনেক চেষ্টা করে কাম করতেছে, আসলে ন্যাশনাল প্যারা অলিম্পিকের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে মানে কি বলবো, এরকম আমি আগে পাইনি, আমাদেরকে নিয়ে এরকমভাবে সহযোগিতা করে স্পোর্টস খেলা চালিয়ে নিতেছে। ইনশাল্লাহ সামনে আশা করি ন্যাশনাল প্যারা অলিম্পিকের কাছে যে আমাদেরকে সামনে আরো বড় পর্যায়ে নিয়ে যাবে, ইনশাল্লাহ সামনে আরো বড় কিছু দেশের জন্য করব। আচ্ছা আচ্ছা, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনার পরিবার থেকে আপনি কি ধরনের সাপোর্ট পাচ্ছেন? আসলে যখন পাও আমার অ্যাক্সিডেন্টে কাটা গেছে, আমি অনেক ঘরের মধ্যে ঘরবন্দি ছিলাম। আমার খুব কষ্ট লাগতো যে সবাই খেলাধুলা করে, আমি খেলাধুলা করতে পারি না। তখন আমার মনের ভিতরে একটা জিত কাজ করছে যে আমিও খেলাধুলা করব, আমিও ইনশাল্লাহ বড় পর্যায়ে গিয়ে দেখাবো। তখন আমার ফ্যামিলি থেকে আমার বাবা একজন কৃষক, মানে খুব দিন কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের সাপোর্ট, আবার আমার আম্মু আব্বু সব ফ্যামিলি সবাই সাপোর্ট করে আমাকে খেলার জন্য। আচ্ছা আচ্ছা, কিছু বলে না যে তুই আগায় যা। কেউ কি অসহযোগিতা করে সামাজিকভাবে, বা আপনি যখন বের হন তখন কি আপনার কেউ কোনো ধরনের অসহযোগিতা করে কিনা, বা আপনাকে সবাই সম্মান করছে, তাই তো? প্রথমত হচ্ছে কি, যখন খেলাধুলা করছি তখন আমাকে বলছে এই ঠ্যাং নাইগা কি করে কি না করে, আচ্ছা, এক পা নাই আরেক পা ভাঙতে যাইতেছে। তখন আমি যারা বলে ওনার কথা আমি কানে নিই না, আমার মতো আমি চেষ্টা করে যাই। তখন চেষ্টা করে যাওয়ার পরে ইনশাল্লাহ আমি ভাবছি ইনশাল্লাহ আমি পারবো, আমি থেমে থাকবো, আমি চেষ্টা আপনি করবো। কিন্তু পেরেছেন, জি জি না? শহীদুল্লাহ দেখিয়ে দিয়েছে শুধুমাত্র জাতীয় অঙ্গনে নয়, আন্তর্জাতিক অঙ্গনে দেখিয়ে দিয়েছে। শহীদুল্লাহর জন্য অনেক অনেক শুভকামনা রইল। শহীদুল্লাহর কাছে আমি এসেছি, আমি একটু ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশের কোষাধ্যক্ষ জনাব আসিফ মহোদয়ের কাছে একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে এই যে বড় কর্মযোগ্য আপনি জাতীয় অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে, এখানে আগামীতে আপনি কিভাবে চিন্তা করতেছেন, কিভাবে প্ল্যান করছেন যে আরও বেশি ফান্ড দরকার, আপনার ট্রেনিং দরকার, এখানে মানে অর্থ ছাড়া তো আসলে এগিয়ে যাওয়া অনেক কঠিন। এই বিষয়গুলো আপনি কিভাবে সরকারি এবং বেসরকারিভাবে কানেক্ট করছেন, যদি একটু বলেন প্লিজ। আমি একটু আগেও বলেছি আসলে যে আসলে এর অর্থের কোনো বিকল্প নেই। যে একই কথা বললাম যে আমাদের প্লেয়ারদেরকে আমরা সত্যিকার অর্থে ওই রকম দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ বা তাদের আবাসন বা সেগুলো সংস্থান খুব একটা করতে পারছি না। অবশ্যই সেখানে টাকার একটা বিষয় আর কি। এরপরেও আমি যেটা মনে করছি যে সত্যিকার অর্থে যে আমরা আমাদের যে আমার বিশেষ করে যে পরিকল্পনা আছে যে বিভিন্ন যে সমস্ত ইগুলো আছে, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এই সমস্ত জায়গায় সিএসআর একটা ফান্ড, আগে দেখা যেত যে বিভিন্ন সেবা যে সমস্ত ডিজাস্টার বা এই ধরনের ক্ষেত্রে তারা করতো, কিন্তু ইদানিং আমি যেটা জানি যে স্পোর্টস এর ক্ষেত্রেও তারা একটা কন্ট্রিবিউট করছে একটা পার্সেন্টেজ আর কি। তো আমার বিশ্বাস আমরা যদি ওই সমস্ত জায়গায় যেতে পারি তাহলে অবশ্যই আমরা তাদের কাছ থেকে একটা ফান্ড আমরা পাবো। আর সত্যিকার অর্থে যদি এই ফান্ডগুলো আমরা রেজ করতে পারি, নিঃসন্দেহে আমাদের প্লেয়ার যারা আছে তাদের ওয়েলফেয়ারের ব্যাপারে আমরা সেই অর্থটা ব্যয় করব। সরকারিভাবে যে সরকারের উচ্চপদস্থ যারা আছে, আপনারা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থে আছেন, সেই সঙ্গে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি কিছু বলতে চান? অবশ্যই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সরকারের কাছে অবশ্যই আমাদের আবেদন, কারণ আমরা যদি সত্যি কথা আমাদের সেরকম ফান্ড নেই। আমরা যে প্রোগ্রামগুলো করলাম, আমরা একটা এফডিআর আমাদের ছিল, সেই এফডিআরটা আমরা করেছি, সেটা লিয়েন করে আমরা একটা লোন নিয়েছি। তো ন্যাচারালি আমরা লোন দিয়ে কেন যাব?
হ্যাঁ, অবশ্যই আমাদের নিজস্ব একটা নিশ্চয়ই, fit আসলে থাকতে হবে। কাজকে গতিশীল করতে হলে সরকারের এবং বেসরকারি খাতের ভূমিকা নিশ্চয়ই জি। অপরিহার্য, এবং নিজেদেরও আসলে এমন কিছু কাঠামো অবকাঠামো কিংবা নিজেদেরও এমন কিছু তৈরি করতে হবে যেখান থেকে আসলে রেগুলার আমরা আর্ন করতে পারবো, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান তৈরি করতে পারবো। সেই ক্ষেত্রে আসলে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি আগামীতে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখবে, এটা আমি আশা করছি। আমি আপনার কাছে এসেছি, আমি ডক্টর মারুফ আহমেদ মৃদুল স্যার। আমরা প্রায়ই দেখে থাকি মেধাবী অনেক প্রতিবন্ধীরা আছে, তারা সুযোগের অভাবে পিছিয়ে আছে। এই জায়গায় বাজেট এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে মানে অনেক বেশি প্রশিক্ষিত করে কিংবা ট্রেন আপ করে তাদেরকে দক্ষ তৈরি করার ক্ষেত্রে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির কি উদ্যোগ আগামীতে নিয়েছেন বা ইতিমধ্যে আপনারা চিন্তা করছেন? আসলে গত সরকারের সময় বাংলাদেশ মানে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি 10 কোটি টাকার একটা ফান্ড আছে, পেয়েছে। 10 কোটি টাকাটা হচ্ছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটিকে দেওয়া হয়েছে, এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির প্রত্যেকটা খেলায় যেন অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা প্রশিক্ষণে যেন মানে প্রশিক্ষণের জন্য খরচ করতে পারে। স্পেশালি হলো গিয়ে প্লেয়ারদের মানে কল্যাণকর যদি কার্যক্রমে যদি অংশগ্রহণ করতে, মানে যেন কল্যাণকর কার্যক্রমে যেন ব্যয় করতে পারে, এবং সর্বোপরি ন্যাশনাল প্যারা অ্যাথলেটদের সঠিক পুনর্বাসনের জন্য এই 10 কোটি টাকাটা দেওয়া হয়েছে। আমরা কি করেছি, এটা অগ্রণী ব্যাংকে এবং তফসিলি ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক, এই দুইটা ব্যাংকে 5 কোটি টাকা করে রেখেছি। এইখান থেকে যে বছরে যে আমাদের যে মানে যেই কি বলে এটার ইন্টারেস্ট থেকে যেই টাকাটা আসে, ওই টাকাটাই আমরা আসলে ব্যয় করি। যেমন তাছাড়া হচ্ছিল কি আমরা কখনো আমরা হচ্ছিল বিভিন্ন বেসরকারি সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমরা বলি, যেমন আমরা প্রত্যেকটা স্পন্সর নিয়ে কিন্তু আমরা ন্যাশনাল ইয়ুথ প্যারা গেমস করেছি, আমরা ক্লাসিফিকেশন ট্রেনিংও করেছি আমাদের নিজস্ব, আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে ওনার নিজস্ব অর্থায়নে। তাছাড়াও আমরা চেষ্টা করছি যে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের কাছে যাওয়ার জন্য, মানে প্রত্যেকটা অলরেডি আমাদের কোষাধ্যক্ষ মহোদয় বললেন যে পরবর্তীকালে এই টাকাগুলি আমরা চেষ্টা করব যে সরকারি বা বেসরকারি পর্যায়ে নিয়ে আসার জন্য। যেমন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে এই যে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে যে আমাদের টিমটা গেল দুবাইতে, এবং এই যে বিশাল অর্জন, মানে অসামান্য অর্জন করে নিয়ে আসলো, এর পিছনে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার স্পেশালি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পুরো অনুদানটা দিয়েছেন, এবং এই টাকাটা দিয়েছেন। এর মাধ্যমেই আজকে আপনি শহীদুল্লাহকে আমাদের পাশে বসিয়ে আমরা কথা বলতে পারছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা শহীদুল্লাহর একটু বার্তা নিয়ে আমরা শেষ করব অনুষ্ঠানটি। শহীদুল্লাহ, অনেক মানুষ এখনো মনে করে প্রতিবন্ধকতা থাকলে বড় কিছু করা সম্ভব নয়, তাদের জন্য আপনার কি বলা? প্রতিবন্ধকতা অনেক ধরনের হইতে পারে, ভালোদের ভিতরে প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু ইচ্ছাশক্তি মনোবল থাকলে সবকিছু জয় করা সম্ভব। যেরকম আমি নিজেও করেছি, যারা প্রতিবন্ধী বা সমাজে মানুষ আছে তাদেরকে আমার ভালো মানুষ যারা আছে ওনারা যদি ভালো চোখে দেখে, যদি একটু সুযোগ সুবিধা করে দেয়, ইনশাল্লাহ ওনারাও একদিন স্বাবলম্বী হবে। ধন্যবাদ। আমরা সময় স্বল্পতার জন্য একেবারেই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা আসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, খেলাধুলা কোনো দয়া নয়, এটি অধিকার। সমান সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি ন্যায্যতা। প্যারা স্পোর্টস আমাদেরকে শেখায় সীমাবদ্ধতা মানুষের শরীরে নয়, সীমাবদ্ধতা থাকে দৃষ্টিভঙ্গিতে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান ডিসেবিলিটি স্পোর্টস হাইলাইটসে। আমাদের সঙ্গে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।